আমার নিজের বলতে শুধু ৫টা টাকা ছিল, যেটা দিয়ে আমি একটা কলম কিনেছিলাম। এখন আমার মাসের সেল ৫,০০,০০০ হয়ে যায়। আমরা দুই ভাই বোন ক্লাস 1 থেকে অনার্সে ফার্স্ট ইয়ার পর্যন্ত একসেট বইতে পড়াশোনা করে এসেছি। আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি স্কুটি কিনেছি। আমি আমার ইউনিয়নের প্রথম লেডি বাইকার। ওয়াও। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আমি একটা কথা সবসময় বলি যে ওনারা পারলে আপনারা কেন পারবেন না। মূলত এই জিনিসটা আপনাদের মধ্যে তৈরি করার জন্যই আমরা প্রত্যেক সপ্তাহে কিছু গল্প, দুইজনের গল্প নিয়ে হাজির হই আপনাদের সামনে। এই গল্পগুলোর আসলে এত বাঁক আছে এবং এত কি বলবো, কষ্ট আছে, বেদনা আছে, নির্মমতা আছে এবং হতাশা আছে, কিন্তু সেখান থেকে আবার কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এই গল্পগুলো সেটাই বলে দেয়। এবং একটা মানুষ যে চাইলে যদি প্রতিজ্ঞা করে, সংকল্প করে, এবং আমি সবসময় একটা কথা বলি যে একটা মানুষ যেটা ভাবে, যেটা স্বপ্ন দেখে, যেটা কল্পনা করে, যেটা প্রতিদিন বলে, সেটা তার ভাগ্যে লেখা হয়ে যায়। সো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস এগোয় এবং প্রত্যেকটা কাজ হয় এবং প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়। সো আমরা আজকে সেরকম দুজনের গল্প শুনবো, কারণ আমরা যে এই ফাউন্ডেশন থেকে গত 7.5 বছরেরও বেশি সময় দিয়ে একটা ব্যাচে 90 দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে, যেটা বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ করছে না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ছাড়া, প্রশিক্ষণ দিয়ে আমরা যে তাদেরকে আসলে কোনো পরিবর্তন করতে পেরেছি কিনা, তাদের আসলে কোনো গল্প তৈরি হয়েছে কিনা, তারা সত্যি সত্যি ঘুরে দাঁড়াতে পারছেন কিনা, সেই গল্পগুলো একত্র করার জন্যই এই আয়োজন। এবং এটা হচ্ছে আসলে ইম্প্যাক্টটা দেখানো, স্টোরিটা বলা, যে কি ইম্প্যাক্ট তৈরি হলো আমাদের এই কার্যক্রমের ফলে। সো আমরা সেরকম কিছু গল্প, দুটো গল্প আজকে শুনবো। আমাদের সঙ্গে একেবারে সাতক্ষীরা থেকে এসেছেন আমাদের মার্জিনা পারভিন, সাতক্ষীরা থেকে এসছেন, ওনার গল্প শুনবো। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে এসছেন আতিকুল ইসলাম ফয়সাল, উনি জামালপুর থেকে এসছেন। আমরা চেষ্টা করি একেবারে প্রত্যন্ত জেলা, উপজেলা পর্যায়ের, মফস্বলের আমাদের যে ছোট ছোট গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আপনাদের সামনে পোর্ট্রেট করার, একটু উৎসাহ দেওয়ার, যাতে করে এই গল্পগুলো থেকে উৎসাহিত হয়ে আপনিও আপনার একটা গল্প তৈরি করতে পারেন। সো আমরা দুজনের গল্প শুনবো। মার্জিনা আপার গল্পটা আমি কিছুটা শুনেছি, মানে খুবই ভয়ানক। আমরা সেই কথা ওনার মুখ থেকেই শুনবো, বাট আমার কাছে মনে হলো যে যেটা আমার খুব দাগ কেটেছে সেটা হচ্ছে ওনার বাবা হজে যেতে চেয়েছেন, নিয়ত করেছেন, ওনার ভাই সেটার জন্য ব্যবস্থা করেছেন। সেরকম একটা পর্যায়ে বলা হলো যে মেয়ে অবিবাহিত রেখে হজে যাওয়া যাবে না। আমি জানি না ধর্মে এটা আছে কি না, বা থাকলেও যদি থাকে। তো এনিওয়ে ওনারা আবার সেইটাকে মেনে নিয়ে সেই দায়িত্ব পালন করতে গেছেন এবং 1 সপ্তাহের মধ্যে তড়িঘড়ি করে তার বিয়ে দিয়ে দিয়েছেন একটা মাদকাসক্ত ছেলের সাথে, যেটা পরবর্তীতে তার জীবন দুর্বিষহ করে ফেলে। কিন্তু আফসোসের ব্যাপার যেটা, মেয়েকে বিয়ে দিয়েছেন ঠিকই 1 সপ্তাহের মধ্যে, কিন্তু তার আর হজে যাওয়া হয়নি, কারণ তিনি মারা গেছেন। তো এই বোন, এই আপা কিভাবে ঘুরে দাঁড়ালেন সেই গল্প শুনবো। আর আমাদের আতিকুল ইসলাম ফয়সালের গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ওনার গল্পর মধ্যে ছিল 5 টাকা। 5 টাকা দিয়ে উনি একটা কলম কিনেছেন। সেই 5 টাকা কিভাবে আজকে 5 লক্ষ টাকা মাসের সেলে দাঁড়ালো, সেই গল্প আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলুন দুজনের সাথে কথা বলি। মার্জিনা আপা এবং ফয়সাল ভাই, আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু যদি আপনার গল্পটা বলেন, খুব ছোট করে বলবেন, সব কিছু আমাকে যত কিছু বলেছেন অত কিছু বলার দরকার নেই, বাট একদম মূল জায়গাটাতে আমরা চলে যেতে চাই। একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রাবুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে সেই শুধু সাতক্ষীরা জেলার সুন্দরবনের কোলঘেঁষা একটা ইউনিয়ন থেকে এখানে শহীদ সালামত এবং সুস্থভাবে এসব কথা বলার তৌফিক দান করছেন। তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা মায়ের প্রতি, যারা আমাকে এত সুন্দর একটা পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছেন। তারপরে স্যার কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আপনার প্রতি। আমি আপনার থেকে সাহস, শ্রদ্ধা, তারপরে যে লেগে থাকা, বিনয়ী হওয়া এবং কথায় নাই কাজে জবাব দেওয়া, এগুলো শিখেছি। আর
তারপরেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। তো আমি আপনার শ্রদ্ধাভাজন কণ্ঠে আপনার মাধ্যমে আমি আমার জীবনের গল্প সবাইকে শোনাতে চাই। আমি মর্জিনা পারভিন, নিজের বলার মতন একটি গল্প ফাউন্ডেশনের সাথে ছিলাম 14তম ব্যাচ থেকে, রেজিস্ট্রেশন নাম্বার 66207। আমার স্যার, আমি আমার জন্ম বাংলাদেশের সর্বদক্ষিণে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে। আমার জন্ম হয়েছিল খুবই একটা হতদারিদ্র পরিবারে। আমার বাবা ছিলেন কৃষক, আমি ছিলাম আমার বাবার দ্বিতীয় পরিবারের সন্তান। তো আমরা খুব কষ্ট করে আমরা মানে মোট 11 ভাই বোন ছিলাম। তো আমার মায়ের পরিবারে আমরা সবার শেষে আমরা 2 ভাই বোন যমজ ছিলাম, একটা ভাই আর আমি। তো এক পর্যায়ে সবার বিয়ে শাদী হয়ে গেল। আমি যতদিনে বড় হতে হতেই আমার বাবা বিরুদ্ধ হয়ে গেছেন, মানে উনি ঘরে বসে গেছেন আর ইনকাম করতে পারেন না। তো সেই সুবাদে বড় ভাই মানে পরিবারে তারা তো সেটেল, আমরা ছোট পরিবারের আমরা খুবই দুঃখ কষ্টে বা অনটনের ভিতরে বড় হতে থাকলাম। বাবা যেহেতু বৃদ্ধ হয়ে গেল, প্রথম আমার 3 বোন, ওদের খুব ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, তারপর একটা ভাই, তারপর আমরা যমজ 2 ভাই বোন। তো বড় ভাইটার ঘরে সংসারের দায় মানে বোঝা এসে পড়লো, বাবা যেহেতু ইনকাম করতে পারে না। তো ওই ভাইয়ের সাথে সাথে আমরা 2 ভাই বোন, ভাই যা করতো আমরা তাই করতাম। আমার বাসা যেহেতু সুন্দরবনে কোলঘেঁষা ইউনিয়ন, ওখানে আমাদের মানুষের জীবিকার উৎস হচ্ছে নদী এবং সুন্দরবন আর কৃষিকাজ। তো ভাইয়ের সাথে আমরা নদীতে যেতাম, কৃষিকাজে সবই করতাম। এক পর্যায়ে লেখাপড়া 2 ভাই বোনই চালিয়ে যেতে, কিন্তু স্যার একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, আমরা 2 ভাই বোন শেষ ক্লাস 1 থেকে অনার্সে ফার্স্ট ইয়ার পর্যন্ত এক সেট বইতে পড়াশোনা করে এসেছি। তো ফার্স্ট ইয়ারে আমি খুলনা বিএল কলেজের থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। ফার্স্ট ইয়ারে মানে যখন আমরা ইন্টার পাস করি, আমার ভাইটা কোচিং করে, আমি মেয়ে অত দূর থেকে একদম প্রত্যন্ত অঞ্চল, 2 ভাই বোনের সম্ভব না এ করা। ভাইয়া কোচিং করে আর ওই যে শীত পাঠায় আমাকে, আমি বাসায় বসে বসে পড়ি। ওইখানে ভাইয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হলো, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারলো না। তো পরে আমরা ন্যাশনাল ভার্সিটিতে বাংলায় বিএল কলেজে অনার্সে ভর্তি হলাম, এবার অনার্স করতে থাকলাম। পরে ফার্স্ট ইয়ারের পরীক্ষার পরে ভাইয়া বিদেশে পাড়ি জমালো, যেহেতু আমার সহযোদ্ধা যে আর কি, ভাইয়াটা পাড়ি জমানোর পরে আমি সেকেন্ড ইয়ারে পড়তেছি। হঠাৎ করে আমার বাবার মানে হজে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, উনি তো বৃদ্ধা হয়ে গেছেন। তো আমার ওই যে বড় পরিবারের ভাইটা ঢাকাতে থাকতো, উনি বললো কি বাবাকে হজে পাঠাও। উনি তখন একটা ভালো পজিশন এস্টাবলিশ হয়ে গেছে। পরে উনি তড়িঘড়ি করে ঢাকায় চলে আসলো। আসলে ওই যাই হোক কোনো এক এতে বললো কি মেয়ে উপযুক্ত থাকলে তো বিয়ে হজ করা সম্ভব না। পরে বাবা বলল যে কোনো এই মেয়ের জন্য আমার হজ বন্ধ থাকবে, যে কোনো মূল্যে ওকে বিয়ে দিয়ে দাও, যে পাত্র পাও 1 সপ্তাহের ভিতরে। পরে সে সময় আমার অনার্সে 3rd ইয়ারের পরীক্ষা চলছে, মানে চলবে আর কি। আমার 10 তারিখ থেকে পরীক্ষা, 7 তারিখের ঘটনা। আমাকে সবাই শোনার পরে আমাকে বিয়ে দিয়ে দিল একটা ছেলের সাথে, তিনি এখনও আছেন আমার হাজব্যান্ড। পরে আমি মেনে নিলাম, সংসার জীবনে গেলাম। এবার আমার ভাইয়া এতদিনে তো 12 সালে বিদেশ গেছেন, এতদিনে তো আমাদের একটু অবস্থা একটু ডেভেলপ হয়েছে। তার ভিতরে একটু বলি, আমার 2007-এ আমি এসএসসি পাস করছি। তার মধ্যে আমি এই যে পড়াশোনা কন্টিনিউ করার জন্য আমি ঢাকায় এসেছিলাম। এখানে কিছুদিন চাকরি করছি, হ্যাঁ চাকরি করছি। আবার এই যে ইন্টার পরীক্ষার মানে টেস্টের 15 দিন আগে বাসায় গেছি, গিয়ে পরিস্থিতি নিয়েছি, পরীক্ষা দিয়েছি। এভাবে আর কি এক প্রকার নিজেদের প্রসেসটা আমরা পড়াশোনা চালিয়ে যেতে থাকি। পরে বিয়ে হয়ে গেল। ভাইয়া বিদেশে যাওয়ায় ততদিনে আমাদের অবস্থা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আমার বিয়ে হলো আবার হত দরিদ্র পরিবার। সেখানে এসে তো নতুন কষ্ট যন্ত্রণা শুরু হলো। তারপর তো স্বামীর সমস্যা। এখন এক পর্যায়ে উনি তো বেকার, এখন আমার আর ওই পারিবারিক ফিরে যাওয়ার হয় নাই, আর আমিও যাই নাই, যেটা পরিবারের অবস্থা ওই। এখন এক পর্যায়ে হচ্ছে কি ওনাকে আমার বাচ্চাটা আসলো, বেবি হওয়ার পরে খুবই স্বামী বেকার, তারপর সংসারের অভাব, দারিদ্র, অনাটন, শ্বশুরবাড়িও বিভিন্ন কথা যন্ত্রণা চলতে থাকলে এক পর্যায়ে আমি ভাইয়াকে বললাম ওকে বিদেশ নিয়ে যান। বাচ্চাটা হলো, বিদেশে পাঠালাম। বিদেশে পাঠালে কিন্তু ওনাকে যে কাজ দেয় উনি কোনো কাজ করতে পারে না, মানে খুব সমস্যা। এই করতে করতে 1 বছর পাড়ি গেলে এমনকি দেশ থেকেও টাকা পাঠানো লাগে ওনাকে। এভাবে ভাইয়া বিরক্ত হয়ে গেল, বললো প্রয়োজনে ওকে দেশে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে করোনাও চলে আসলো।
করোনা চলে আসলে ওই আমি গ্রামের মেয়ে ছিলাম, শহরে সেভাবে উঠি না, একদম প্রত্যন্ত অঞ্চল। আমার থেকে আমার উপশহর প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূর, মানে এতটাই। আমার এক পাশে সুন্দরবন আর এক পাশে হচ্ছে ভারত আর কি, আমাদের একদম দ্বীপ একটা আমাদের ইউনিয়নটা। তো সেই ক্ষেত্রে আমি অতটা মানে বেশি জানাশোনা বা একদম ভীতু টাইপের ছিলাম। আমি শুধু কান্না ছাড়া আমার আর কিছুই ছিল না। আমি কথা বলতে পারতাম না, দুইজনের সামনে কথা বলতে গেলে আমি ভয় পেতাম, বা আমার কোনো বিষয়ে অত অভিজ্ঞতা ছিল না। লেখাপড়া করেছি ঠিক আছে, কিন্তু সেভাবে প্রাইভেট বা মানুষের সাথে চলামেশা না করে কীভাবে আমি অতটা আপ টু ডেট ছিলাম না, এক কথায় কিছু বুঝতাম না। আপনার জামাই দেশে চলে আসে বিদেশ থেকে? এখন না, এখন ওই চলতেছে। আর উনি তো বিদেশে গেল, যাওয়ার পরে ওনার একটা ফোন ছিল, ওটা রেখে গেছে আমার কাছে। গেলে আমি তো ওদিকে করোনাও চলে আসেছে, এদিকে হতদরিদ্র পরিবার, উনি ইনকাম করে পারতেছে না। এখন আমি ইউটিউবেতে বিভিন্ন ভিডিও দেখি যে কীভাবে নিজে কিছু করা যায়। বাচ্চাটা হচ্ছে অসুস্থ হলো, ট্রিটমেন্ট করাতে পারি না। পরে এক পর্যায়ে আমি আপনার একটা ভিডিও দেখলাম, আমাদের এই সাতক্ষীরা জেলার গর্ব রুবেল ভাইয়ের ভিডিও। উনি মনে হয় সেই সময় লাইভে আসছিলেন, দেখলাম উনি এগুলো নিয়ে কাজ করে সফল হয়েছেন। পরে আমি ওখান থেকে বিভিন্ন ইউটিউবে দেখতে দেখতে আমি ওইখান থেকে লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নিয়ে আমাদের গ্রুপে লিঙ্ক লিখে নিয়ে আমি গ্রুপে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে আমি হচ্ছে আপনার সেশন দেখতে থাকি স্যার। কিন্তু আমার তখন এত ভালো লাগছে, আমি মনে করলাম আমি নতুন জীবন পেয়েছি, আমার দ্বারা কিছু সম্ভব, আমি কিছু করতে পারবো। আমার আগে যে ভিতরে জড়তা ছিল, যে কিছু আমার শুধু হতাশা হতো, আল্লাহ আমার এমন জীবন দিয়েছেন কেন, প্রতিদিন রাতে কাঁদতাম, সেই জীবনটা আমার পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু আমি এতটাই ছিলাম ওই যে আমি রেজিস্ট্রেশন করব কিভাবে এটা বুঝতেছি না। আমি প্রত্যেক লেখে আমি রেজিস্ট্রেশন করতে চাই, কিন্তু আমাকে যারা ফ্রেন্ড লিস্টে না থাকলে তো ইনবক্স করলেও তো সরাসরি মেসেঞ্জারে আসে না। অনেকেই আছে, রুনা আহমেদ আপু আর অনেক ভাইয়া বোনেরা আমাকে রেজিস্ট্রেশন সহজ করার জন্য সহযোগিতার মেসেজ করেছেন, কিন্তু আমি ওইটাতে দেখতে জানি না, দেখতে পারি না। এখন হয়তো কোনো এক কারণবশত মনে হয় ফজিলাতুন্নেসা মানে শিক্ষিকা, উনি কোন জেলা আমি সঠিক মনে নাই, ওই আপু মানে আমার ফ্রেন্ড লিস্টে আসছিলো, উনি আমাকে মেসেজ করছে। কিন্তু আমার এই ফেসবুক লিঙ্কটা আমার ছেলের নামে লাবিব হাসান নামে করা রয়েছে, হাজব্যান্ড থাকতে করছিল। আমি তো বুঝিই না ফেসবুক সম্পর্কে বা ফোন সম্পর্কে। আর আপুকে বললাম আমি রেজিস্ট্রেশন করতে চাই, বলছে আপু আপনি ছেলে না মেয়ে? আমি ঠিকানা দেন বলছে, তো আমি আমার নাম দিয়ে ঠিকানা দিয়েছি। তো বলতেছি কি আপু আপনার আইডি তো ছেলে মানুষের নামে, আর আপনার নাম তো দেখতে মেয়ে, তো আপনি আগে নিজ নামে আইডিটা করেন আর ইমেল আইডি করেন, তারপর আমি আপনাকে সহযোগিতা করবো। তো আমি হচ্ছে ওটা তো পারি না, কি করব। এবার আমার একটা স্বাস্থ্য ভাইয়ের মেয়ে আছে, আমরা বয়স্ক, ওকে আমি আন্টি বলে ডাকি। ওকে বললাম আন্টি আমার একটু এই নামটা আমার নামে করে দিবা, আর ইমেল আইডিটা আমার, ও একটু ভালো বোঝে, করে দিবা। এত কেন, আমার একটা একটা দরকার আছে, আমি শুয়ে একটা ভীষণ ভালো একটা জায়গা পাইছি, আমি ওখানে কিছু করতে চাই। ওকে বলতেছি না আগে, তাও দিয়েছে, ঠিক করে দিলে। আমি ওই আপুকে দিলাম, উনি আমাকে রেজিস্ট্রেশন করাই দিলে। এবার উনি রুবেল আহমেদ ভাইয়ার আইডি লিঙ্কটাও দিয়ে দিল। এবার ভাইয়ার সহযোগিতায় সাতক্ষীরা জেলা যুক্ত তো হলাম সেশন চর্চায় যুক্ত হয়ে, কিন্তু আমি কথা বলতে পারি না স্যার, ভয়ে। ওনারা আমাকে ডাকে, কিন্তু আমি ভয়তে কথা বলতে পারি না। তারপর অনেক অনুপ্রেরণা দেয়। আমি প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে তো আপনি থামতেছেন না, এই পরিবর্তনটা কিভাবে হলো স্যার? এই যে সবই আপনার অবদান আর এই ফাউন্ডেশনেরই অবদান। তো এই রুবেল ভাইয়া, তারপর আমার রুবেল ভাইয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করবে, সিরাজুল ইসলাম, তারপর মুখলিসুর রহমান কাজল ভাইয়া বলে আমাদের সামনে একটা ভাইয়া ছিল, সুরায়া ইতি আপু, অরুণা পারভিন, শাহানা আপু, এবং অসংখ্য নতুন পুরাতন সকল ভাই বোনদেরকে আমি আমার মনের থেকে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং ওনাদের জন্য দোয়া করব। আজকে আমার এই ঘুরে দাঁড়ানো ওনাদেরই জন্য। আপনি কি নিয়ে কাজ করছেন? জি স্যার, আমার যদি সুন্দরবনে আপনার মানে এই সেশন থেকে আমি আসি, এবার আবার যে কী নিয়ে কাজ করা যায়, পরে আমি আমার এলাকায় হচ্ছে যে শুটকি, যে চিংড়ি শুটকিটা, ওটা আমার বাবার বাড়ির এলাকায় হচ্ছে যে শুকায়, মানে যেহেতু সুন্দরবনের, পরে আমি ওটা একদিন ওই এলাকায় গিয়ে ছবি উঠাইছি এবং সরাসরি ভিডিও করছি। তো ওই দিনে 26 কেজি অর্ডার আসছে। আসলে আমি ওনাদের থেকে নিয়ে, তো আমার থেকে তো কুরিয়ার আবার অনেক দূর, এখন আমার বাচ্চাটাও ছোটো, 15-16 মাস বয়স। আমার হাজব্যান্ড তখনই বিদেশে আছে। পরে আমি ওখানে বস্তা ভরে নিয়ে খুব কষ্ট করে এনে ডেলিভারি দিলাম। আর আমার ওই যে এলাকায় যে আমার আত্মীয় রিলেটিভ যারা সুন্দরবনের মোয়াল, তো ওদের একমাত্র উৎসই তো এই বললাম জীবিকার, ওদের থেকে মধু নিয়ে হচ্ছে রিসেলিং আর কি। রিসেলিং মানে আমার তো কোনো টাকা নাই, ওরা সেল করে, ওদের কাছ থেকে আমি নিয়ে হচ্ছে কাজ শুরু করলাম, যে আমি বিক্রি করে আপনাদের টাকা দিব। তো আচ্ছা ঠিক আছে। তারপরে এভাবে আমার উদ্যোক্তা জীবন শুরু স্যার। তা কি নিয়ে কাজ করেন আপনি? আমি এখন শুটকি, মধু, গাওয়া ঘি আর সকল প্রকার পোশাকের আইটেম এবং আমাদের সিজনাল ফল যে আমটা নিয়ে বর্তমান কাজ করি।
সাতক্ষীরার যে হ্যাঁ, সাতক্ষীরার হাড়িভাঙ্গা। জি, হাড়িভাঙ্গা না, হিমসাগর। হিমসাগর, সরি, জি। হাড়িভাঙ্গা তো রংপুর। আচ্ছা, আপনার এখন মাসের সেল কেমন? আচ্ছা, আমার মাসে এখন 80 থেকে 90,000 টাকা সেল হয়। বাহ। আমার মাঝে আরও একটা কারণ আছে, আমি একটু বলি আমার সেলটা কমে যাওয়ার কারণ কি। এবার ইতিমধ্যে হাজব্যান্ডটা করোনা শেষ হয়ে গেল, তার মধ্যে উনি আবার দেশে চলে আসলো, ইনকাম সেভাবে গিয়ে করতে পারি নাই, ওনার সমস্যা তো আছে, উনি চলে আসলো। আসার পরে তারপর আমি যখন এখানে যুক্ত হলাম, আমি এতটাই এর প্রতি হয়ে গেলাম, কোনো রকম সংসারে কাজ করে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি। তো শ্বশুরবাড়ির লোক অনেক কথা বলতে থাকে, হাজব্যান্ড বিদেশে, এই বউ ফোন নিয়ে সারাদিন কোথায় কি করে, কি বৃত্তান্ত, ছেলের কাছে কমপ্লেন যায় করে। পরে ওনাকেও আমি এই গ্রুপে নিয়ে আসলাম, পরে আমার ভাইকেও নিয়ে আসলাম, আমার সে আন্টিকেও নিয়ে আসলাম যে তোমরা আসো, এরকম সুন্দর এত। আর স্যার, আমার সবচেয়ে আপনার একটা কথায় আমাকে বেশি অনুপ্রাণিত করছে যে চাকরি করব না, চাকরি দিব। কারণ আমি ছোটোবেলার থেকে একটা স্বপ্ন দেখতাম, যেমন ছোটোবেলাতে তো অনেক কষ্টে লেখাপড়া শিখেছি, যে আমি এমন কিছু একটা হবো যেন সারা বাংলাদেশের লোক আমাকে চেনে এবং জানে। তাই সত্যি স্যার, আমি সাতক্ষীরা জেলা মর্জিনায় এক নামে সবাই চিনত। তা আমার এই হাজব্যান্ড চলে আসার পরে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম প্রায় 1.5 বছরের মতন। যে পারিবারিক যে অশান্তি, যে না থাক, আগে আপনি তো সবসময় বলেন আগে পরিবারকে প্রাধান্য দিতে হবে, এই জন্য আমি বললাম যাক ব্যবসা একটু ধীরে থাক, আমি পরিবারকে সময় দেই। তারপর ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে আমার সেলটা কমে গেছে, তো আমি আবার অ্যাক্টিভ হয়েছি আবার এখনই। নাহলে আমি আশা করি পুরোদমে যদি আমি অ্যাক্টিভ থাকতাম এতদিন আমার 1-2 লক্ষ তো টাকা আপনার জামাইকে কি আপনি পরিবর্তন করতে পেরেছেন? স্যার, অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি সেভাবে পরিবর্তন হয় নাই। বাট আপনি এখনো তার সংসার করছেন, আমি এখনো চাচ্ছি তাকে আমি হারাতে চাই না। এটা একটা বিশাল ব্যাপার। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমরা একটু আমাদের যে আরেক ভাই আছেন, আপনার কথা শুনবো আবার কিছুক্ষণ পরে। আমি একটু আমাদের জামালপুর থেকে যে নিয়ে এসছেন আমাদের ফয়সাল, না, আমাদের ফয়সাল ভাইয়ের কাছে আমি একটু যেতে চাই যে উনি কিভাবে এই আপনার গল্পটা একই রকমভাবে আমি একটু শুনতে চাই, যে কিভাবে আপনি আতিকুল ইসলাম ফয়সাল কিভাবে আপনি ঘুরে দাঁড়িয়েছেন এবং শুরুটা কেমন ছিল, কোথা থেকে শুরুটা? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে এত সুন্দর জায়গায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে আসতে পারছি শুধু আপনার এই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আমার দিল থেকে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের প্রতি। এরপর আমার বাবা মার প্রতি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এটা আমি শুরু থেকে একটুখানি বলতে চাই। জি জি। যে প্রথমে আমি ছোটো থেকেই স্যার একটু ওরকম ছিলাম, সাদামাটা জীবনযাপনের জন্য চলতাম। তো যখন আমি সাদামাটা জীবন চলতাম তখন আমি বুঝতে পারলাম যে আমার জীবনে নিজের জন্য কিছু করতে হবে, পরিবারের জন্য কিছু করতে হবে। তখন নিজের জন্য এবং পরিবারের জন্য কিছু করতে গেলে দেখা যাবে যে আসলে অভিজ্ঞতা ছাড়া কোনো জায়গায় আগানো যাবে না। সেজন্য আমি প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি একটা গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়ে নিই। বা তখন আপনি কিসে পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি স্যার। ওকে, ভেরি গুড আইডিয়া। তো ইন্টারমিডিয়েট পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজাইনের একটা কোর্সে ভর্তি হয়ে নিলাম। পরবর্তীতে দেখা গেল যে আমি ওই গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করার পরে আমার ওস্তাদ যিনি ছিলেন ওনার মাধ্যমেই জামালপুর জেলার শহরের ইস্পাহানি ডিজিটাল প্রিন্টার্সে ডিজাইনার হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো। তো সেখানে চাকরি করতেছিলাম, চাকরির পাশাপাশি দেখা গেল যে চাকরির পরবর্তীতে মাস শেষে একটা স্যালারি আসে, সেটা ভালো লাগে। তো ওইভাবে চলতেছিল, চলতে থাকতে থাকতে এক সময় দেখা গেল যে আমি আমার এইভাবে গদবাজার জীবনটা আসলে ভালো লাগে না। যে চাকরি করব, যে অন্যের ওখানে আমি থাকবো, আমার নিজের কি হলো, নিজের জন্য একটা কিছু করতে হবে। নিজের জন্য কিছু করার জন্য আমার মনের মধ্যে আবার আরেকটা আগ্রহ জন্ম দেয় যে আমার ব্যবসা বা অন্য কোনো কিছু আমার নিজের করতে হবে। সেটা আমি আমার পরিবার এবং আমার প্রতিবেশী যাদের কাছে শেয়ার করি, তারা কেউ আমাকে সেভাবে আগ্রহ দেখায় না, আমাকে উৎসাহ দেয় না। তারা আমাকে আরও ডিমোটিভেটেড করে, তুমি পারবা না, তুমি পারবা না, তোমাকে দ্বারা ব্যবসা হবে না, চাকরি তোমার জন্য একমাত্র মাধ্যম। যে আমার কাছের লোক যারা, তারাও আমাকে খুবই ডিমোটিভেটেড করতেন। তো আমার আবার জিত ছিল স্যার, আমি পারবো ইনশাল্লাহ, আমাকে পারতেই হবে, সবাই পাইলে আমি কেন পারবো না। কেননা আমার সারা জীবন শুধু যে অন্যের ওখানে আমার কাজ করতে হবে, এটা আমার মনের মধ্যে একটা এই ছিল যে অন্যের ওখানে আমি কাজ কেন করবো, আমার নিজের জন্য কিছু করতে হবে, আমার পরিবার দেখতে হবে। সেজন্য তখন আমি দেখা গেল নিজের মনোবল দ্বারা আমি প্রথমে ব্যবসা শুরু করি।
একেবারে বিনা পুঁজিতে স্যার ব্যবসার মধ্যে আমার পুঁজি একেবারে ছিলই না বললেই চলে। প্রথমে তো শুরু করি, আমার ব্যবসা করতে গেলে যে একটা সিকিউরিটি যে লাগে ঘর নেওয়ার জন্য, সেটাও আমি হাওলাত করে সিকিউরিটির টাকাটা আমি সংগ্রহ করি কোনো রকম। পরে আমার বাবার যে একটা ব্যবসা ছিল আগের, সেই বাবার ব্যবসা থেকে পুরাতন কিছু ফার্নিচার ছিল, সেই ফার্নিচারগুলো দিয়ে আমি ঘরটাকে কোনো রকম করে সাজাই। তারপর আমি আমার মামা এবং চাচাদের কাছ থেকে মাল হাওলাত নিয়ে, প্রোডাক্টগুলো হাওলাত নিয়ে আমি সকালে হাওলাত নিতাম, প্রোডাক্টগুলো আমি বিক্রি করে রাতে তাদেরকে টাকা দিয়ে দিতাম, তাদের মূলধনটা দিয়ে দিতাম। আমি রাতে দেখা যেত যে 200 হোক 300 হোক 500 হোক আমি যাই বাসায় নিয়ে যেতাম। এইভাবে আস্তে আস্তে শুরু করলাম। স্যার আমি আসলে ব্যবসা আসার আগেও আমার একটুখানি ছিল যে আমি ব্যবসায় আসার আগে আমার বাবার কাছ থেকে আমি এটা শিখেছিলাম, আমার বাবার এগুলো ব্যবসা ছিল। কিন্তু বাবার ওখানে থাকার পরবর্তীতে আমি ওনার কাছে শিখতেছিলাম, ঠিক আছে। হঠাৎ করোনার সময় স্যার আমাদের দোকানটা যে মালিক করেছিল সেই মালিক ভেঙে আবার নতুন করে করছে, কিন্তু করোনার পরবর্তীতে আমাদেরকে আর দেওয়া হয় নাই, আমরা নিতে পারিনি। এখন বাবারও দোকান নাই, আমারও তো একটা চলতে হবে। আমার ওই সময় আবার বিয়ে শাদী করা দিছে, দেখা গেছে যে চলতে গেলে এখন কিছু করতে হয়। তখন আমি ওই বাবার দোকান থেকে আবার মামার দোকানে, চাচার দোকানে ওদের কাছে কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। অর্জন করার পরেই স্যার আমি এখানে ব্যবসাতে এসেছিলাম। তো আমার প্রথম দিনের কথাটা স্যার এখনও মনে পড়লে আমার চোখ দিয়ে পানি চলে আসে। সেটা হচ্ছে স্যার আমি যে প্রথমে শুরু করব, সেখানে আমার খাতা যে লিখে রাখতে হবে, সে লিখে রাখার যে একটা টালি খাতা লাগে, আমি জানতাম ব্যবসা একটা টালি খাতা লাগে, আমি বাবার কাছে দেখেছিলাম। সেই টালি খাতা কেনার মতো স্যার আমার পয়সা ছিল না। আমার নিজের বলতে শুধু 5টা টাকা ছিল, যেটা দিয়ে আমি একটা কলম কিনেছিলাম। আর সেই কলম দিয়ে আমি এবং লিখে রাখবো কিসের মধ্যে, এখন আমার কাছে কিছু লিফলেট ছিল, ওয়াজ মাহফিলের লিফলেটগুলো, সেই লিফলেটের উল্টা পেজের মধ্যে আমি ব্যবসার হিসাবগুলো সারাদিন লিখে রাখতাম। তো যখন আমি এইভাবে লিখে রাখতাম এবং ব্যবসা করতেছিলাম, একসময় আস্তে আস্তে দেখা গেল যে আমি ওই লিফলেট থেকে টালি খাতা কেনার সমর্থ হলো। এখন আমি স্যার হিসাবই একটা অ্যাপসে এসে আমার হিসাবটা রাখতে পারি, কম্পিউটার বা আমার মোবাইলে এক নজর আমি দেখতে পারি আমার হিসাবে কতটুকু আমার অ্যামাউন্ট আছে, কতটুকু আমার ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, সব আমি ওইখান থেকে দেখতে পারি। তো স্যার এই সব কিছু আমাকে আরও উৎসাহিত এবং উদ্দীপনা দিল আমার নিজের বলার মধ্যে একটা গল্প ফাউন্ডেশন। এখানে আসার পরে আমি আমার ব্যবসাটা যতটুকু শুরু করছিলাম তার থেকে আরও দ্বিগুণ বেড়ে গেল। প্রত্যেকটা মানুষ আমাকে এতটা ভালোবাসলো এবং এতটা মহব্বত করলো যে আমি এত ভালোবাসা, এত মহব্বত স্যার সত্যি বলতে আমি আমার পরিবার থেকে কি আমার প্রতি পরিবার, বন্ধু বান্ধব এবং কি আমার অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা থেকে এতটুকু আমি পাইনি, মাশাআল্লাহ। তো এখান থেকে আমি যখন এইভাবে পেলাম, আমি একটা ভাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করি। আমার উনি বন্ধুসুলভ ভাই ছিলেন, ভাইয়ের নামটা হচ্ছে সুলাইমান হক, উনি জামালপুরের বাড়ি। ওনার মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করি স্যার। রেজিস্ট্রেশন করার পরে এখন সেশনে যুক্ত হব, সেশনে যুক্ত হয়েছে, আমাকে করে দেওয়া হয়েছে, আমি সেশনে যুক্ত হয়েছি। কিন্তু স্যার আমি কথা বলতে পারতাম না, কথা শুধু শুনতামই অনেক মনোযোগ দিয়ে। শেষ পর্যন্ত সবাই সেশন শেষেও দেখা যেত যে কিছু অনেকেই তাদের মন খোলা কথা বলতেছে, নিজেরা বন্ডিং করতেছে, আমি শেষ পর্যন্ত কথা শুনতাম। প্রত্যেক দিন তারা খেয়াল করতেন যে একটা ছেলে আমাদের মধ্যে শুধু কথা শুনতেছে, কথা বলে না। আমাকে যখন স্যার ডাকা হতো, আমি তখন মাইকটা আনমিউট করতাম না, আনমিউট করলে কথা বলতে হবে, সেজন্য আমি আনমিউট করতাম না, শুধু কথা শুনতাম। পরে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার বড় ভাই, পরবর্তীতে পরিচয় হয়েছে যে আমার আসাদুল ইসলাম আসাদ ভাই, কোর ভলেন্টিয়ার, উনি এবং আমাদের দুবাই কান্ট্রি অ্যাম্বাসেডর সাব্বির আহমেদ ভাইয়া, আমাদের জামালপুর জেলা প্রতিনিধি ইমতিয়াজ মহিউদ্দিন ভাই, জেলা প্রতিনিধি সুবর্ণচৌধুরী, চায়না আপু, মীর জাহিদুল ইসলাম ভাইয়া, এনারা এবং আশেপাশে যিনারা ছিলেন সবাই আমাকে খুব উৎসাহ দিয়ে আমাকে কথা বলার জড়তা কাটানোর জন্য এবং আমাকে উৎসাহ দিয়ে আমার কীভাবে কী করতে হবে, কিভাবে আমি ব্যবসার মধ্যে আগাবো, কিভাবে এই ফাউন্ডেশন থেকে আমি ওই ফায়দা নেব, সেটা আমাকে বলে দিতেন। তো আপনার অনেক পরিবর্তন হয়েছে, আজকে তো বেশ ভালো কথা বলছেন। জি স্যার, আমি স্যার একটা আপনার এখান থেকে যে শব্দটা আমি সবসময় নিতাম, সেই শব্দটা হচ্ছে স্যার স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই কথাটা স্যার আমার মনের মধ্যে এত গাচ্ছে যে আমি এই কথাটার উপরে ভিত্তি করেই আমি সামনের দিকে আগাইতেছি, যে এখন পর্যন্ত আমি প্রতিদিন চর্চা করি যে এই কথাটা আমাকে সামনের দিকে আগাইতে হবে। সো কী নিয়ে কাজ করেন আপনি এখন? আমি স্যার কাজ করি এখন, প্রথমে যখন শুরু করি সামান্য কিছু প্রোডাক্ট ছিল, ঘড়ি এবং চশমা। তো সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমত,
যে আল্লাহ তাআলা আমাকে এখন যে প্রোডাক্টগুলো আমাকে দিয়েছেন সেগুলো আমি কাজ করি। ঘড়ির সাথে চশমা এবং এর মধ্যে গেজেট আইটেম বিভিন্ন রকম, যেমন স্মার্ট ব্যান্ড, স্মার্ট ওয়াচ, তারপরে আপনার ইয়ারবাডস, পাওয়ার ব্যাংক, হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, এগুলো তো আছেই। এগুলো আমি প্রথমে যে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করছিলাম, তখন তো ওই প্রোডাক্টগুলো অন্য কারোর বাড়িতে হয়তো তার থেকেও বেশি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমি নিয়ে শুরু করছিলাম, একেবারে অল্প প্রোডাক্ট নিয়ে শুরু করছিলাম। স্যার আপনার সাথে প্রতিদিনই দেখা হবে না এটা বিশ্বাস করতাম, কিন্তু একদিন না একদিন দেখা হবে এটার বিশ্বাসে আমি আপনার সাথে সর্বপ্রথম দেখা হয়েছিল একটা উদ্যোক্তা মেলায়। তারপরে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট যেখানে হইতেছে টাঙ্গাইল মধুপুর পিকনিক স্পটে আপনি যখন গেলেন, সেখানে আপনার পাশে মহান মানুষ আপনি, আসলে এটা আসলে সামনে প্রশংসা করতে নেই, তারপর শব্দটা বেরিয়ে বললো সেজন্য বলে ফেলাম, সরি দুঃখিত স্যার। আসলে আপনার পাশে বসে থেকে আমি কিছু কথা শুনতে পেয়েছিলাম এবং কিছু কথা আমাকে বলারও সুযোগ দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি এতটাই আগ্রহ, আরও উৎসাহ পেলাম এবং ব্যবসার লাইনে আরও আগালাম। সেখান থেকে আমি টাইটেল স্পন্সর নিয়েছিলাম। প্রত্যেকটা আমাদের জামালপুরে যখন প্রোগ্রামগুলো হয়, প্রত্যেকটা প্রোগ্রামে স্যার আমি চেষ্টা করি কিছু না কিছু স্পন্সর করার জন্য। সামান্য একটা ছোট্ট গিফট হলো, চাবির রিং দিয়ে হলো আমি সেখানে আমার একটা পক্ষ থেকে সবাইকে, এবং কি প্রোগ্রামে যারা উপস্থিত থাকে সবাইকে দেওয়ার চেষ্টা করি। অসাধারণ। সো আপনার এখন মাসের সেল কেমন? জি স্যার, আগে তো প্রথমত আমি যখন শুরু করলাম, এখন আমার মাসের সেল 5 লক্ষ প্রায় প্লাস হয়ে যায়। আবার কোনো সময় দেখা যায় ঈদের মৌসুমে তখন আরও 10ও ছাড়া যায়। আলহামদুলিল্লাহ। আমরা শুনবো আপনার আগামী দিনের স্বপ্নের কথা। তার আগে একটু যদি বলেন, কোনো ভুলের কথা মনে হয় এই পর্যন্ত এই জায়গায় আসতে গিয়ে কোনো ভুলের কথা কি মনে হয়? জি স্যার, এটা আসলে ফাউন্ডেশনের ভুল না, এটা আমার পারিবারিক একটা ভুলের কথা মনে পড়ে এখনও। সেটা হচ্ছে ছোটোবেলায় বাবা মা আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিল, আমি সেখান থেকে না পড়ে চলে এসেছিলাম জেনারেল লাইনেও তেমনটা পড়তে পারিনি। সেটাই আমার কাছে খুবই দুঃখজনক। ইন্টারমিডিয়েট পড়ালেখার পরে স্যার আমি ডিগ্রি ভর্তি হয়েছিলাম। আমার বাবা বলেছে যে তুমি ডিগ্রি ভর্তির পাশাপাশি তুমি করো, কাজ করতে থাকো, যেহেতু পড়াশোনা ডিগ্রি পরীক্ষা তোমার দিতে পারবা পড়াশোনার পাশাপাশি, সেজন্য আমি কর্মের মধ্যে ধাবিত হয়েছিলাম স্যার। বাট এগেইন একটা ডিগ্রি পাস ছেলে বা মাস্টার্স পাস ছেলে মাসে 5 লক্ষ টাকা চোখে দেখে না। সো আপনি মাশাল্লাহ সে জায়গায় অনেক এগিয়ে গেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কনগ্রেচুলেশনস মাশাল্লাহ। এবং 5 লক্ষ কেন, এটা একদিন 50 লক্ষ টাকা হবে, আমি সেই দোয়া করি। একটু যদি বলেন, মানে 3টা পয়েন্ট যদি বলেন যে আপনার সেলটা 5-6 লক্ষ টাকা হওয়ার পিছনে কি কারণ? একটা তো হচ্ছে সর্বপ্রথম আমি যখন ব্যবসা শুরু করি স্যার, তখনও তো আমার একটা ছিল যে আমি সবার কি বলে এটাকে বিশ্বাসী ছিলাম, আমি আসলে পণ্য সেল করি না, কাউকে ঠকাবো না। আমি যেটা বলি, আমরা আসলে বিশ্বাস সেল করি, পণ্য সেল করি না। ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ফাউন্ডেশনে আসার পরে ফাউন্ডেশনের ভাই এবং বোনেরা যত দূর থেকে যাক, আমার প্রত্যন্ত অঞ্চল, আমাদের জামালপুরে 7টা উপজেলা রয়েছে, সেখান থেকেও তারা এসে আমার এখান থেকে প্রোডাক্ট কিনে। এই যে তারা একটা বন্ডিং তৈরি করে দিছে, এর মাধ্যমেই স্যার আমার তো প্রথমত আমার সেল হয়তো বা 5 থেকে 6 লক্ষ টাকা, হয়তো বা 1-1.5 লক্ষ টাকা সেল হইতো প্রথম মাসে। কিন্তু এটা যখন যুক্ত হলো, আস্তে আস্তে বাড়তে এত পর্যায়ে যা আসবো এটা আমি নিজেও পরিকল্পনা করতে পারি। তার মানে নেটওয়ার্কিংটা আপনাকে বেশ উপকার দিয়েছে। একটা হলো বিশ্বাস, আপনি কাউকে ঠকান না, প্রোডাক্টের মান ভালো, নেটওয়ার্কিং। জি স্যার। আর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় স্যার যতটুকু সম্ভব হয় আমি তাদের মাধ্যমে কিছুটা হলেও ওই স্পন্সর করে থাকি, তাদের মাধ্যমে একটা আপনার ব্র্যান্ডিং করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্বপ্নের কথা শুনবো একটু। আপনার কাছে আসি। আমি আসলে আপনাকে জিজ্ঞেস করব না যে আপনার জীবনে কি ভুল ছিল, কারণ আপনার জীবনটা এত সংগ্রামের এবং এত উত্থান পতনের মধ্য দিয়ে এসেছেন। তবুও কখনো কখনো এরকম, মানে আমি সবসময় সবাইকে শেখানোর চেষ্টা করি এবং আমি নিজেও এটা প্র্যাকটিস করি যে মাঝে মধ্যে একটু পিছনে ফিরে তাকা যায়, আচ্ছা আমার কি ভুল ছিল। এরকম কোনো ভুলের কথা মনে হয়? স্যার ভুল বলতে আমার অনেক বাধা এসেছে, কিন্তু আমি পড়ালেখা কন্টিনিউ, আমার একটাই জিদ ছিল যে আমি আমার চাকরি হোক আর নাই হোক আমি শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করব, তো এটা করেছি। আর এটা একটা অসাধারণ ব্যাপার, আপনি এরকম প্রত্যন্ত গ্রামের এরকম একটা অসহায় অবস্থা, প্রতিকূল অবস্থার মধ্যে আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন।
স্যার এটা মনে হয় সম্ভব হতো না আমি এই ফাউন্ডেশনে না আসলে। আমি তো ফাউন্ডেশনে এসেছি এই যে সেকেন্ড ইয়ারের পর থেকে, তো আমি না আসলে এটা সম্ভব হতো না। আর সবচেয়ে যে আপনার একটা উক্তি আমাকে জীবন বদলে দিছে, চাকরি করব না চাকরি দিব, এটা। আর সব কিছুই সম্ভব বলতে কি আমি বলেছি তো, আমি কথাই বলতে পারতাম না, শুধু কান্নায় আর বলতাম আল্লাহ আমার এমন জীবন কেন দিয়েছে। তো আমার জীবনে যতই ক্রেডিট বলেন আর আজকে এই কথা বলার অবদান আর যাই কিছু সবই কিছু স্যার আপনারই অবদান, এই নিজের বলার মতন একটি গল্প ফাউন্ডেশনের। আরেকটা বিষয় আপনার পরিবর্তন আপনার কথার মধ্যে এসছে, এটা ডেফিনেটলি ওনারও এসছে কথার মধ্যে, সেটা হচ্ছে কথা দিয়ে নয় কাজ দিয়ে মানুষের যে কোনো, যেমন ওনাকেও বলছিল কিছু হবে না, ওনাকে আপনাকেও মানে নানানভাবে আমি যেটা গ্রামে আর সে তো আবার শ্বশুর বাড়ির হাজব্যান্ড দেশে নাই, সেখানে তো আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আর প্রথম তো স্যার আমি একটু না বললে নয়, আমি যে সময় এই সেশনে যুক্ত হই আগে কিন্তু অনেক মেগা মিটার উঠে 3টা 4টা পর্যন্ত চলতো। প্রথম আমার কথা বলা এই যে আপনার রংপুরে একটা বিভাগীয় মিটার, তো আমি এই 9টায় জয়েন হয়েছি আর রাত 3:30 বেজে গেছে, আমার নামটা এখনও অ্যালাউন্স হয় নাই, তখন অল্প সংখ্যক ভাই বোন রয়েছেন, তাও আমি ওখানে মানে যুক্ত রয়েছি। পরে আমাকে ডাকছে কথা বলতে, ওই আমি প্রথম কথা বলছি, তো আমি এত জোরে কথা বলেছি। আমার সেদিনে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান ছিল আর মানে সম্ভবত ঈদের পরবর্তী সময়, তো এত জোরে কথা বলেছি সবার ঘুম ভেঙে গেছে যে আমি কথা এত জোরে ওই যে মিউট অন করে 2 মিনিটও কথা বলেছি, কিন্তু তাদের হচ্ছে ঘুম ভেঙে গেছে, মানে আপনার বাড়ির সবার ঘুম ভেঙে হ্যাঁ ঘুম ভেঙে গেছে। এই আমার প্রথম কথা বলা। তারপর থেকে তো এই সেশন শর্টসের মাধ্যমে কথা বলা জড়তা কেটে গেল বা বিভিন্ন, তবে আমার পারিবারিক অবস্থার কারণে বলেন আর যাই বলেন আমি কোনো আপনার মেগা মিটআপ বা এই যে কোনো ঢাকাতে এত প্রোগ্রামে আমি কখনো যুক্ত হতে পারি না, এত রাত জাগা যাবে না। হ্যাঁ এটা এখন তো আর না, সেই সময় আর কি। আর যে বড় বড় আরেকটা বিষয় হচ্ছে আপনার স্বপ্ন কি, কোথায় দেখতে চান? এতটুকু পথ পাড়ি দিয়ে তো এক জায়গায় এসেছেন। জি স্যার, আমিও আমার স্বপ্ন তো অনেক, যে আমি যতটুকু একটা মেয়ে অনেক কষ্ট করে সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি, আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের পক্ষে এটা সম্ভব না। স্যার আমি আরেকটু না বললে নয়, আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি স্কুটি কিনেছি, আমি আমার ইউনিয়নের প্রথম লেডি বাইকার। ওয়াও, যেহেতু আমার বাসা থেকে বলেছি তো 32-35 কিলো দূর কুরিয়ারে যেতে হয়। দেখেন একটা জিনিস আমি আপনাদের বলি, এটা সবার কাজে লাগবে, সেটা হচ্ছে আপনি যখন 23 সালে কিনেছি আমি স্কুটিটা, আপনি যখন মাথার মধ্যে এটা সেট করতে পারবেন যে কে কি বললো আমি এটাকে গুরুত্ব দিব না, সেদিন থেকে আপনি কিন্তু আগে যাবেন। এই যে আপনি ধরেন একটা গ্রামে স্কুটি চালানোর মতো দুঃসাহস, মাশাআল্লাহ আপনি পর্দা করে এসে ডেলিভারি দিয়ে যান। সো অ্যামেজিং। স্যার আমার পর্দাটা হচ্ছে আমার বাবা এমন একটা মানে একটা ইসলামী মাইন্ডের পরে, আমার বাবা বলতো যেদিন নামাজ না পড়ো ভাত হবে না, তোমাদের ভাত বন্ধ। মানে ছোটবেলা থেকে আমরা এরকম একটা পরিবারে উঠে এসেছি যে বলে যদি এক তো নামাজ না পড়ো ভাত দেবো না। এই জন্য আল্লাহর রহমতে ওই যে ইবাদত ওইটা আছেন। আর সেই সময় তো আগে তো নেকাব করেই চলতাম, এখন তো একটু আপ টু ডেট বেশি হয়ে গেছি। আর এটা আর হচ্ছে আমার বাসা যেহেতু বাচ্চাটাও ছোট, আমি অত দূর এই ক্যারি করে প্রোডাক্ট নিয়ে কুরিয়ারে গিয়ে বসে বসে প্যাকিং করতাম। তো ওটা নিয়েছি, তো ওটা নেওয়ার পরেও অনেক কথা শুনেছি। তো ওই যে আমি একটাই শিখে গেছি ততদিনে, যে কথাই নাই কাজে জবাব দিব। আরও অনেক কিছুই শিখেছি, যে ধৈর্য ধরা, সাহস করা। তারপরে আমার হাজব্যান্ড সে সময় প্রবাসী, আমি যখন স্কুটিটা কিনেছি আমি তো মনে করেন আমার এলাকায় আমি এমন একটা অবস্থান তৈরি করতে পেরেছি, সবাই আমাকে বোনের মানে আমার যে ভাসুর বা রিলেটিভরা আমাকে যে জায়গা থেকে আমি যার যে সম্পর্কে আমার সবাই শ্রদ্ধা করে। মানুষ বলে যে মেয়েরা বাইরে বেরোলে ইপটিজিং করে, বাঁকা কথা পাইছে। আর আমার লাইফে আমি আজও পর্যন্ত পাই নাই যে কোনো ছেলে বা কোনো পুরুষ আমার দিকে বাঁকা চোখে তাকাইছে বা আমাকে কোনো নেগেটিভ কথা বলেছে। হয়তো বা তারা বলছে কিনা জানি না, কিন্তু আমি সেদিকে ফোকাস করি। হ্যাঁ, ফোকাস না করলেই হয়। অনেক ধন্যবাদ। আপনার স্বপ্নের কথা শুনতে চাই, কোথায় দেখতে চান ফয়সাল নিজেকে আগামী 10 বছর পরে? যে ইনশাল্লাহ সবার স্বপ্ন থাকে, আমার স্বপ্ন আছে আগামী 10 বছর পর আমি নিজের প্রতিষ্ঠানটাকে আরও বড় করতে চাই, এবং আমি চাই যে আমার প্রতিষ্ঠানে 100 জন মানুষ কাজ করুক, এবং আমার বুদ্ধি পরামর্শ এবং আমার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা আমার মতো 5 টাকা নিয়ে যেন কারোর সব এরকম কাজ শুরু না করতে হয়, তারা যেন আমার প্রোডাক্টগুলো নিয়ে এবং আমার বুদ্ধি পরামর্শ নিয়ে তারা যেন কাজ করতে পারে, আমি তাদের মাঝে বেঁচে থাকতে চাই। স্যার অসাধারণ। জি জি, আমার স্বপ্ন আগামীতে আমি বাংলাদেশের 64 জেলায় 64টা এই যে স্টল করতে চাই, যে আমার মানে আমার পেজের নাম আলোর দিশা, যে আলোর দিশা ডোনেট বক্স নামে থাকবে।
যে প্রত্যেকটা যে বোনগুলো অসহায় আমার মতন যারা মানে সংগ্রাম করে না উঠে বসতে পারে, আমি তাদের প্রোডাক্ট দিয়ে মানে আমি এটা হচ্ছে যে কোয়ার্জে হাসানা বলতে কি আমি ওনাদের প্রোডাক্ট দিব, ওনারা হচ্ছে গিয়ে সেল করে তারপরে আমার টাকাটা দেবে, মানে এতে 1 টাকা প্রফিট দেওয়া লাগবে না। আমি চাই যে 64 জেলা 64টা যেন আমার থাকে দোকান থাকে অফলাইনে। আর একটু বলি স্যার, আমি অনলাইনে ছিলাম এতদিনে, তারপরে আপনার থেকে শিক্ষা নিয়ে আমি টেলার্সের কাজ করি, তারপরে একসাথে আপনি বলেন যে একসাথে একটা মানুষ চাইলে 6টা কাজ করতে পারে, আমি ইনশাল্লাহ 6টা কাজ করে সফল হয়েছি। আমি টেলার্সের কাজ করেছি, আমি অফলাইনে আমার ব্যবসা অফলাইনে নিয়েছি, আমার দোকান করেছি অফলাইনে, ওখানে আমার টেইলার্সরে প্রোডাক্ট আইটেম আছে। আমি পার্ট টাইমে একটা প্রথম প্রজেক্টের একটা স্কুলে চাকরি করতাম স্যার, আমি এখন একটা নন এমপিও কলেজে আছি বাংলা প্রবাসী হিসাবে। আমি এখন ওখান থেকে আউটপুট কিছু পাই নাই, তবে আজকে ফিউচারে হবে। আমি কলেজের সাথে আছি, আমার দোকান আছে, আবার আমার এই যে কর্মসংস্থানও কিছু তৈরি হয়েছে বোনদের, ওই যে টেইলার্সের কাজ করে। আর এটা তো স্বপ্ন আছে যে বাংলাদেশে 64 জেলায় 64টাই হচ্ছে করতে চাই। আর আমি আরও একটা উদ্যোগ নিচ্ছি যে বোনদের এই যে বাহিক প্রশিক্ষণ দিব, আগামী দেশে প্রসেসিং চলছে। আপনারা কিছু বলতে চান শেষ মুহূর্তে? জি স্যার, শেষ মুহূর্তে একটি কথা বলতে চাই যে আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার ব্যবসার কাজে। তো আমার বাবা যখন করোনার সময় দোকানটা চলে গিয়েছিল স্যার, দোকান আর নিতে পারে নাই, পরবর্তীতে আমার বাবা আর একটা দোকান নিয়েছিল, এটাও তিনি করতে পারে নাই। শেষ মুহূর্তে এসে এই কথাটা আমি একটু বলে দিতে চাই যে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার ফয়সাল অপটিক্যাল নামে জামালপুর শহরে একটা প্রতিষ্ঠান আছে, এবং আমার বাবারও একটা প্রতিষ্ঠান। বাবা এখন না করতে পারে, বাবা অবশ্যই নিচে, ওই প্রতিষ্ঠানটা সহ আমি দুইটাই হ্যান্ড ওভার করতেছি, এবং আমার মা বাবা নিয়ে আমি আলহামদুলিল্লাহ সুখে আছি। অসাধারণ, অনেক দোয়া থাকলো, আপনাদের স্বপ্ন পূরণ হোক, সেই দোয়াই আমি করি ইনশাল্লাহ। ভালো থাকবেন। শুনলেন দুজনের গল্প। আমার আরেকটা জিনিস আমি প্রায় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের একটা বিউটি যেটা, সেটা হচ্ছে এই যে ফয়সাল জামালপুর থেকে এসছেন, মার্জিনা আসছেন আমাদের সাতক্ষীরা থেকে। এই যে আমাদের জেলাগুলো, বাংলাদেশের 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশ, আমরা যে সেখানে যে আমাদের টিম করে দিয়েছি প্রত্যেকটা জেলায়, জোনে, এবং আমাদের 16টা জোন ঢাকা এবং চট্টগ্রাম মিলে, এই যে জোনগুলো, জেলাগুলো এবং দেশগুলো, এই টিমগুলো যে তারা তাদের উদ্যোক্তাদেরকে, তাদের আজীবন সদস্যদেরকে, আমাদের দায়িত্বশীলরা, আমাদের উদ্যোক্তারা যেভাবে টেক কেয়ার করেন, যেভাবে নার্সিং করেন, যেভাবে সহযোগিতা করেন, এবং বলছিলেন যে এত আদর, ভালোবাসা, শ্রদ্ধা তারা বন্ধুবান্ধব, পরিবার থেকেও পান নাই। এইটা আমাকে মুগ্ধ করে, আমি গর্বিত এটার জন্য এবং সবার কাছে কৃতজ্ঞ। এটাই হচ্ছে এই ফাউন্ডেশনের সবচেয়ে বেশি বিউটি। কারণ আমি সবসময় বলি যে এটা আমার যেমন একটা দ্বিতীয় পরিবার, আপনাদেরও এটা একটা পরিবার। সো আমরা পারিবারিকভাবে এবং পরিবারের সবাইকে নিয়ে আমরা এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। এবং ফাইনালি যে কথাটা বলে শেষ করতে চাই, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে, ওনারা যদি এত প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর পথে হাঁটতে পারেন, আপনি কেন পারবেন না? ধন্যবাদ।